প্রধান শিক্ষক কি চালচোর? এমনই অভিযোগ উঠছে নদিয়ার পলাশীপাড়ার পলসুন্ডায়। পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ এলাকাবাসী। ড্রাইভারের কথা অনুযায়ী ওনার বাড়িতে 5 বস্তা চাল নামানো হয়েছে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চাল চুরি বা রেশন দুর্নীতির অভিযোগে এখনো পর্যন্ত রয়েছে জেলখানায়। আর তারই দেখানো পথে আজ নদিয়ার পলাশীপাড়ার পলসুন্ডার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তিনিও চাল চুরির অভিযোগে ধরা পড়েন স্থানীয়দের হাতে। শিশুর খাবার নাকি যাচ্ছে প্রধান শিক্ষকের বাড়িতে, তাহলে পড়ুয়ারা খাবে কি? আজকে চাল নামাকাত ছিল আপনার 11 বস্তা চালান কিন্তু আছে। 11 বস্তা চালান থাকাকালীন এখানে নামাচ্ছে 6 বস্তা স্কুলে আর 5 বস্তা নামাচ্ছে তার বাড়িতে। এই 5 বস্তা চাল তিনি চুরি করেছেন, তার বাড়ি নিয়ে গেছেন। স্থানীয়দের অভিযোগ, একটি চালের বস্তা বোঝাই ভ্যান প্রধান শিক্ষক নুরুল হুদার বাড়ির সামনে এসে দাঁড়ায়, কিন্তু মিড ডে মিলের চাল প্রধান শিক্ষকের বাড়িতে কেন? হেডমাস্টার নাম হচ্ছে মিলন মাস্টার। 11 বস্তা চাল আমাকে বললো ওখানে 6 বস্তা নামাও, আর ওই স্কুলে আর রিসিপ্টটা চালটা আমার বাড়িতে দিয়ে দেওয়া। মাস্টারের বাড়িতে কত বস্তা নামালেন? এখানে 5 বস্তা। কেন নামালেন, কে বললো? আমাকে মিঠন মাস্টার। প্রধান শিক্ষকের বাড়িতে ঢুকতেই দেখা যায় থরে থরে সাজানো রয়েছে চালের বস্তা। এমন দৃশ্য দেখে বাড়ির লোকজনের সঙ্গে বচসায় জড়ান এলাকাবাসী। এই যে চালান 550 কেজি চাল লেখা আছে, কিন্তু এখানে নামাচ্ছে 300 কেজি আর 250 কেজি ওর বাড়িতে নামে এসছে। যেরকম হেডমাস্টার একদম নোংরামি মাস্টার আমরা জীবনে দেখি। এখন চাচ্ছে তার সাসপেন্ড চাচ্ছে এখান থেকে, সেখান থেকে বদলে হোক, সরকার তাকে অন্য জায়গায় দেখ। সমস্ত অভিযোগ অস্বীকার করেন প্রধান শিক্ষক। চালকের দাবি মানতেও নারাজ নুরুল হুদা। আজকে আমি একটা ছুটি নিয়েছি ব্যক্তিগত কারণ, এবং নিজেও অসুস্থ, আমার ছেলেও অসুস্থ। ছুটি নিয়েছি, এবার ক কেজি চাল এসছে না এসছে সেটা আমি কিছুই জানি না। আমি তো এখন বাইরে আছি, শুনছি নাকি আমার বাড়িতে জোর করে গ্রামের লোকরা আমাকে ফাঁসানোর জন্য চাল জোর করে নামিয়ে দিয়েছে। এ রাজ্যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে, তাহলে সেই স্কুল থেকে কি শিখবে শিশুরা? প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনি যখন জেলে, তার দেখানো পথেই কি এই স্কুল শিক্ষকরা হাঁটছে? এ প্রশ্নই গোটা রাজ্য জুড়ে। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। প্রতারণার নয়া ফাঁদ। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের নাম ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ। শাসক দলের কাউন্সিলরদের পক্ষ থেকে টাকা চাওয়ার অভিযোগ। সাইবার ক্রাইম থানায় মেয়রের অভিযোগের পরেই এক ঝটকায় বদলে গেল মেয়রের ছবি। কে বা কারা, কাদের মদতে এমন অভিনব কায়দায় বিস্তার করলো প্রতারণার জাল, তা নিয়েই উঠছে প্রশ্ন। শিলিগুড়ি শহরের মেয়র গৌতম দেবের নাম এবং ছবি ব্যবহার করে একাধিক কাউন্সিলরের কাছে মেসেজ, কারোর কাছে টাকা চাওয়ার অভিযোগ। আমি একটু দেখানোর চেষ্টা করব, সেই স্ক্রিনশটগুলি রয়েছে আমাদের হাতে। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের নাম এবং ছবি ব্যবহার করে এরকমভাবেই মেসেজ করা হতো একাধিক কাউন্সিলর। দেখুন ঠিক কিভাবে প্রতারণার জাল বিস্তার করেছে প্রতারকরা। প্রভাব খাটাতে ব্যবহার করা হয়েছে মেয়রের পরিচয়, এমনকি টাকা আদায় টার্গেট করা হয়েছে কাউন্সিলরকে। হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে একাধিক বার্তা। দেখুন ঠিক এভাবেই একাধিক কাউন্সিলরের কাছে টাকা চেয়ে যায় বার্তা। সবটাই হচ্ছে মেয়র গৌতম দেবের পরিচয়। ওটা একটা বিজনেস অ্যাকাউন্ট খোলা হয়েছিল, যেখানে মেয়রের ছবি ছিল আর মেয়রের নামটা ইউজ করা হচ্ছিল। শুনলাম 5-এর বড় চেয়ারপারসনের কাছে কোনো একটা অ্যামাজন কার্ডের অফার এসছে, কারণ ওনারা ভেবেছে হয়তো যে মেয়র হয়তো খবর নিচ্ছেন, তাই উনি একটা রিপ্লাই করছিলেন। রিপ্লাইয়ের পরেই এটা এসছে। আমি রিপ্লাই করিনি বলে আর দেখলাম, মানে মোট কথা যতজন কাউন্সিলরের নাম্বার হয়তো ওনার কাছে ছিল যে এই কাজটা করেছে হ্যাকার বা যাই হোক, সে এই কাজটা। এই অভিযোগ সামনে আসার পরে উঠে আসছে একাধিক প্রশ্ন। কতদিন থেকে এই প্রতারণার ফাঁদ? মেয়রের পরিচয় ব্যবহারের কারণ কি? আদেও কি গোপনীয় রয়েছে আম জনতার পরিচয়? তার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিনব কৌশলে উদ্বিগ্ন খোদ শিলিগুড়ির মেয়র। সাইবার ক্রাইম থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। টাকা চাওয়া হয়েছে, তারপরে
ফোনে আমি কমিশনার অফ পুলিশকে জানিয়েছি, আমাকে আমাদের কাউন্সিলর, সতীর্থ কাউন্সিলর অনেককে জানিয়েছে, সঞ্জয় শর্মা প্রথমে চাইছেন, তারপর শালিনী ডালমিয়া। মেয়রের পরিচয় প্রতারণার কড়া ভাষায় নিন্দা জানান স্থানীয় বিধায়ক। দোষীদের দ্রুত গ্রেপ্তারের আর্জিও জানিয়েছেন শঙ্কর ঘোষ। মেয়র সাহেবের মেয়ের ছবি ব্যবহার করে এইভাবে টাকা তোলার ঘটনায় আমি অবাক হয়েছি। আশা রাখি পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করে দ্রুত যারা এই কাজ করেছেন তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবে। মেয়রের পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিনব কৌশলে রেয়াত পাবে কি আম জনতা? এবার পুলিশ প্রশাসন তদন্তের পর কি পদক্ষেপ গ্রহণ করে সেটা কিন্তু দেখার বিষয়। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। যে যাই বলুক, হুমায়ুন কবির শুধরবেন না, না আমরা বলছি না, বলছেন তো হুমায়ুন কবির নিজেই। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার পক্ষে সওয়াল করেছিলেন দুই বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও সুব্রত মৈত্র, আর তাই তাদের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়কের। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। লজ্জা জিনিসটাই বোধহয় নেই হুমায়ুন কবিরের, তাই তো এত বিতর্ক। সমালোচনার পরও নিরুত্তাপ ভরতপুরের তৃণমূল বিধায়ক। এবার তার নিশানায় মুর্শিদাবাদ ও বহরমপুরের বিজেপি বিধায়ক। কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আমাদের এই 5টা জেলাকে পড়ুক। আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায়, তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। গৌরীশঙ্কর ঘোষ ও সুব্রত মৈত্র মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার পক্ষে সওয়াল করেছিলেন। তাদের দাবি যৌক্তিক না অযৌক্তিক তা তর্ক সাপেক্ষ, কিন্তু ভরতপুরের তৃণমূল বিধায়ক আরও এক কাঠি উপরে। 2 বিজেপি বিধায়ককে রীতিমতো হুমকি দিয়ে বসলেন হুমায়ুন। তারা যদি 20% ভোট ব্যাংক নিয়ে আমাদের হুমকি দেয়, আমি বলছি তো হুমকি দেবো, মেরে ঠ্যাং ভেঙে দেবো। আমি কালকেও বলেছি, আবার বলছি, কিছু করার থাকলে করুক। হুমায়ুন কবিরকে জবাব দিতে সময় নেননি মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। কেন মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রয়োজন সেই ব্যাখ্যাও দিলেন তিনি। হুমায়ুন কবির তার ভাষণের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মুর্শিদাবাদ জেলায় আইনের শাসন নেই, তাই তার ভাষণের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা কোন জেলায় বসবাস করছি আর এই জেলাকে কেন ইউটি করা প্রয়োজন। ঠ্যাংও ভাঙতে পারেন, আপনি আমাদেরকে গুলি করে মেরেও দিতে পারেন, সে ক্ষমতা আপনার আছে। আমরা জেনেই বলছি, আমরা বিচলিত নই। অনুপ্রবেশ ঘটছে, জনবিন্যাস ঘটছে, আগামী দিন কি হতে চলেছে তার পর্যালোচনা করেই আমরা বলেছি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। হুমায়ুন কবিরের ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন খোদ প্রধানমন্ত্রী, কিন্তু সরকার বা তার দলের কোনো হেলদোল নেই। ব্যবস্থা নেওয়া তো দূরস্থ, সামান্য সতর্কও করা হয়নি দলের পক্ষ থেকে। তাহলে কি হুমায়ুনের এই ধরনের মন্তব্যকে পরোক্ষ সমর্থন করে তৃণমূল কংগ্রেস? রিপাবলিক বাংলা। বাংলার খবর কি শুরুতেই আজকে রেশন দুর্নীতিকাণ্ডের খবরে নজর রাখবো। রেশন দুর্নীতিকাণ্ডে আবারও তল্লাশিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভাঙড় থেকে রাজারহাট, দেগঙ্গায় একাধিক দলের তল্লাশি বারিক বিশ্বাসের বাড়ি ও চালকলে। একযোগে হানা তৃণমূল ব্লক সভাপতির বাড়ি ও রাইস মিলেও। প্রায় 14 ঘন্টা ধরে তল্লাশি ইডির। রেশন দুর্নীতির তদন্তে ফের তৎপর ইডি আধিকারিকরা। এবার একই সঙ্গে 3 জায়গায় রেড ইডি আধিকারিকদের। এবার রেশন দুর্নীতির মামলায় অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাসের বসিরহাটের চালকলে রেড তার বাড়িতেও। মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযানে ইডির আধিকারিকরা। বারিক বিশ্বাসের চালকল এবং বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। শুরু হয় তল্লাশি। আব্দুল বারিক বিশ্বাস তার বাড়ি এবং তার বাড়ি সংলগ্ন রাইস মিলের সামনে 4 জন আধিকারিক তারা ভিতরে ছিলেন। আব্দুল বারিক বিশ্বাসের যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও কিন্তু 7 থেকে 8 জন যারা তদন্তকারী আধিকারিক তারা উপস্থিত রয়েছেন। বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়িতেও হানা ইডি আধিকারিকদের। রাজারহাটের একটি আবাসনে 2টি ফ্ল্যাট রয়েছে বারিক বিশ্বাসের, নিচে রয়েছে গাড়ি। সেই গাড়িতেও তল্লাশি চালায় ইডি। 5 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।
প্রভাবশালী মানুষ অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এবং তার বাড়িতে যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে হানা চলছে এবং যেই বারবার করে উঠে আসছে অভিজাত আবাসন অভিজাত গাড়ি, সেই গাড়ির মধ্যে কিছুক্ষণ আগে কিন্তু ইডি তালাশি অভিযান চালিয়েছে। তারা কিন্তু এখনও উপরে ছাদের যেটা 5th ফ্লোর রয়েছে সেখানে চালাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ একটা মার্সিডিজ গাড়ি লাগানো রয়েছে নিচে অর্থাৎ পাশে, এবং তার পাশে কিন্তু আরেকটা ফরচুনার গাড়ি রয়েছে। অর্থাৎ এই গাড়িতেও কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিক তারা কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছেন এবং এখান থেকেও বেশ ছোট ছোট দুটো ব্যাগ উদ্ধার হয়েছে। রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত বাকিবুর রহমানের আত্মীয়দের বাড়ি দেগঙ্গায়, সেখানেও তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। আনিসুর রহমান এবং আলিফ নূর মুকুলদের বাড়িতেও ও চালকলে হানা দেয় ইডি। এই এলাকার ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বাড়িতে পার্ক করা গাড়ির বহর দেখে চোখ কপালে ইডি আধিকারিকদের। একাধিক গাড়ি রয়েছে, প্রায় 6টি গাড়ি রয়েছে, যার মূল্য প্রায় মোট বলা যেতে পারে প্রায় কোটি টাকার যে গাড়ি এই মুহূর্তে গ্যারেজে রয়েছে। সেখানে কিন্তু এই মুহূর্তে ইডির অফিসাররা এসেছেন। একাধারে যেরকম প্রাসাদোপম বাড়ি রয়েছে, তার সঙ্গে এই গাড়ির টাকার উৎসটা ঠিক কোথা থেকে এলো। ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের কারখানাতেও তল্লাশি চলে। কাইজারের ভাই জাহাঙ্গীর আলমের কারখানার নির্দেশক আলিফ নূর ও আনিসুর রহমান। আলিফ নূর মুকুল এবং একই সঙ্গে আনিসুর রহমান, এই দুজনের সঙ্গে বাকিবুর রহমানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সেখান থেকে এই রাইস মিলগুলি থেকে রেশন দুর্নীতির কী যোগাযোগ রয়েছে, এই দুর্নীতির শিকড় কতটা গভীরে, সেই সমস্তটাই কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। এর পাশাপাশি রাইস মিলগুলিতে যে সমস্ত কাগজপত্র রয়েছে ভিতরে, সেই সমস্ত কিছু কিন্তু ঘেঁটে দেখা হচ্ছে। তবে রেশন দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন জাহাঙ্গীর আলম। আমার নাম কিভাবে আসছে জানি না। আমরা 2021 সালে ওই রাইস মিল বিক্রি করে দেওয়া হয়। প্রথমে এটা 2016 সালের দিকে রাইস মিল ওরা নেয়, বলরাম সরকার এবং বারিক বিশ্বাস নিয়েছিল। আমাকে 10% শেয়ার আমি হোল্ড করেছিলাম, কিন্তু ওটা 2021 সাল অবধি 10% আমার শেয়ার ছিল। 2021-এর কোভিডের সময় আমরা সবাই 3 জনই ওই পিজি রাইস মিলকে আমরা এটা সেল আউট করে দিই। আব্দুল বারিক বিশ্বাসের নামে রয়েছে একাধিক অভিযোগ। সিআইডি তাকে এর আগেও একবার গ্রেফতার করেছিল। একাধিক এই তল্লাশি অভিযানে আদেও কি সামনে আসবে মূল চক্রী? রিপাবলিক বাংলা।